6 দফা দাবিতে দেশজুড়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকামুখী লং মার্চের ঘোষণা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নের সুপারিশ বিএনপির, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। বর্ষা এলেই জলাবদ্ধতায় চট্টগ্রামের বাকলিয়ার মানুষ, খাল খননের উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি সব রকম ক্লাস ও পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভের উত্তাল হয়ে উঠেছে পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাকশন পদে 30% প্রমোশন কোটা বাতিল, বয়সসীমা নির্ধারণ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী শিক্ষা ব্যবস্থা গ্রহণ, কারিগরি সেক্টরে পরিচালক ও বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত লোক নিয়োগ বর্জন এবং কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় গঠন। শিক্ষার্থীদের অভিযোগ, এসব দাবি যৌক্তিক বলার পরেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে আন্দোলনরতরা। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সমাবেশ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুতই তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সিলেটে আন্দোলনের ধারাবাহিকতায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে মিছিল বের করে, এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। এক পর্যায়ে তারা নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে। খুলনা মহানগরীর বয়রা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারের সামনে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি আদায়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। রংপুরের সমাবেশে 8টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। রাজশাহীতে সমাবেশ করে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ও নওগাঁতেও 6 দফা দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর চায় বিএনপি। তার প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নের সুপারিশও করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফা আলোচনার মাঝামাঝিতে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি একমত। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ ও জনগণের স্বার্থ চিন্তা করেই সব সিদ্ধান্ত নেবে বিএনপি। গত বৃহস্পতিবার 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে প্রথম দফায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে অভিযোগ আমলি বিষয়ে শুনানি হয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় অভিযুক্ত হিটু শেখ সহ সব আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে 23 এপ্রিল 4 শুনানির দিন ধার্য করে। 13 এপ্রিল আদালতে আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। 6 মার্চ নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল্লাহ মানিক নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী আব্দুল্লাহকে গুলি করে হত্যার পর অটোরিকশা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ গুলির 3টি খোসা উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত মোহাম্মদ আব্দুল্লাহ মানিক দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে প্রবাসী ছিলেন। গত বছরের অক্টোবর মাসে দেশে ফেরেন তিনি। চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামির আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপে সিএনজি অটোরিকশায় 2 যাত্রী দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালিক শাহ দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা 5 যাত্রীর মধ্যে 2 জন দগ্ধ হন। দগ্ধরা হলেন লায়লা বেগম ও তার বোন ঝর্ণা বেগম। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বান ইউনিটে ভর্তি করা হয়। পেট্রোল বোমা নিক্ষেপের কারণ খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অপহৃত 5 শিক্ষার্থীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে রাঙ্গামাটির আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে সমাবেশে বক্তারা দ্রুত অপহৃত 5 শিক্ষার্থীকে মুক্তি ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এর আগে একটি মিছিল বের করা হয়। এ সময় তারা আদিবাসী এক ছাত্রীকে ধর্ষণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। গত বুধবার পাহাড়ের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে একই স্থানে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় 144 ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয়রা জানায়, 6 এপ্রিল থেকে পদ্মায় 30টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়। অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নড়িয়ার নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় বিএনপি এক পক্ষ চায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক। এ নিয়ে দুপক্ষে বিক্ষোভ সমাবেশ ডাক দিলে নড়িয়া সদরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মহানগর জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত। টার্মিনালটি বিদেশি বিনিয়োগকারীদের হাতে গেলে অনেক শ্রমিক চাকরি হারাবে। সেই সঙ্গে পাশেই নৌবাহিনীর ঘাঁটি থাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন শুরু করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। মৃতপ্রায় বাকলিয়া বীরজা খাল খননের মাধ্যমে শুরু করে এই কার্যক্রম। খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষা এলেই বাকলিয়া এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জামায়াত বলছে, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এমন উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা পড়তে হয় বাকুলিয়ার লাখো মানুষকে। এর অন্যতম কারণ প্রায় 2000 ফুট দীর্ঘ ভরাট হয়ে যাওয়া বাকুলিয়া বীরজা খাল। বৃষ্টির সময় জলাবদ্ধ হয়ে যায়, ঘরের মধ্যে হাঁটুটুকু এক সিনা পর্যন্ত পানি হয়ে যায়, যার কারণে মৌলিক অবস্থা মানে বাচ্চাদের চলাফেরা করতে পারে না, নিজেরা চলাফেরা করতে পারি না। বস্তি এলাকার লোকগুলি ক্রমান্বয়ে ফেলাতে আছে। পরবর্তীতে এই খালের কারণে আমরা অনেক অসুবিধার, পানি নিষ্কাশনের খুব অসুবিধার মধ্যে পড়ছি। এলাকাবাসী দীর্ঘদিনের এই যে জলাবদ্ধতার থেকে মুক্তি পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ও অর্থায়নে খালটি খননের কাজ উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় তিনি বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এই ধরনের একটা
উদ্যোগ জামাত ইসলামী নিয়েছে এবং ওনাদের বলার সাথে সাথে ওনারা যে এটা আগ্রহ দেখিয়েছে আজকে থেকে কাজ শুরু করেছে, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বীরজাখালটা বাকুলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার। খনন কাজে সহায়তা করে সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞ একটি দল। জামায়াত নেতারা বলছেন, বাকুলিয়াবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতেই তাদের এই উদ্যোগ। আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা এটার ব্যাপারে সিটি কর্পোরেশন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে। খালটি খননে প্রায় কোটি টাকা ব্যয় হবে। 1 মাসের মধ্যেই কাজটি শেষ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএর চেয়ারম্যান নুরুল করিম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে কুড়িগ্রামে শুষ্ক মৌসুমী নদী ভাঙন রোধে পদক্ষেপ নেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত কচাকাটা উপজেলার উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ সহ দুধকুমার, সংকোষ, গঙ্গাধর নদী বয়ে গেছে। গেল কয়েক মাস জুড়ে বল্লভেরখাসে ইউনিয়নের নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ভূমিকা পালন করছে। ভাঙনে এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি, 150 বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে। এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ায় ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদি জমি। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি এলাকাবাসীর। রংপুর সহ 9টি প্রদেশ, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 1 ব্যক্তির 2 ভোট পদ্ধতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। দুপুরে নগরীর কাছারি বাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তারা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা সহ 9টি প্রদেশ গঠনের দাবি জানান। সেই সাথে তারা 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্ট গঠনের একটি রূপরেখা তুলে ধরে তা বাস্তবায়নের দাবিও জানান। অন্যান্যের মধ্যে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন ও সাদেক আলী বক্তব্য রাখেন। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে 60 টাকা করে। 1 সপ্তাহ আগে প্রতি কেজি রসুন প্রকারভেদে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, এখন রসুন শুকনা হওয়ায় কৃষকরা বাড়তি দামে বিক্রি করছে। বাড়তি দামে কেনার কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে আগে প্রতিমন রসুন ছিল 3000 থেকে 3200 টাকা, সেটি এখন বেড়ে 5000 থেকে 5500 টাকা হয়েছে। হঠাৎ করে রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চট্টগ্রামকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরী নিউ মার্কেট এলাকা পরিদর্শনের সময় তিনি কথা বলেন। এই সময় তিনি বলেন, সড়কের ওপরে ঝুলানো বিভিন্ন সংস্থার কেবলের কারণে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। শীঘ্রই এসব কেবল মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসন এবং নগরবাসী নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে সেজন্য সিটি কর্পোরেশন কাজ করছে বলেন মেয়র। নারায়ণগঞ্জের নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে শহরের আলম খান লেন এলাকায় স্টার ভিউ খান কমপ্লেক্সে সহ মোট 3টি ভবনে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে স্টার ভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স সহ 2টি ভবনে মোট 2 লক্ষ টাকা অর্থ জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজে স্থগিত করা হয়। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রোগীর স্বজন ও সচেতন সমাজ। বন্ধু সংঘ, ওয়েলফেয়ার সোসাইটি মানিকগঞ্জ ও সচেতন নাগরিকের আয়োজনে এ মানববন্ধন হয়। নিহতের স্বজনদের দাবি, গেল শুক্রবার সন্ধ্যার দিকে ভুল করে বিল্লাল হোসেন নামের এক রোগীকে ও পজিটিভ
রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়। গেল বুধবার সকাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই রোগী মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আগে পুনর্বাসন পরে উচ্ছেদ এমন কথা থাকলেও ঘর না দিয়েই ভিটে ছাড়া করা হয়েছে ১৭৫ পরিবারকে। পটুয়াখালী কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ঘটেছে এই ঘটনা। ২০২১ সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১,০০০ একর জমি অধিগ্রহণ করলে বাস্তুচ্যুত হয় প্রায় ১৭৫টি পরিবার। তাদের পুনর্বাসনের জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাশেই ১৫ একর জায়গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন পল্লী। নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্তদের এখনও আবাসনের ঘর হস্তান্তর করা হয়নি, অথচ স্থানীয়দের ভিটে ছাড়া করা হয়েছে। ময়লার ভিতরে আমরা ঢালাই দিয়েন না, এরা জোর করে করে আমাকে কোনো আর উল্টো বিলে আমরা আইয়ে যদি কোনো আলোচনা করি যে এইটা করেন কা এ কইতেছে বান্ডারের ভিতরে ঢুকতে পারবেন না। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কেউ বেড়িবাঁধের উপরে থাকে, কেউ বেড়িবাঁধের ঢালে থাকে। যার পরিবারে ৩-৪টা সন্তান আছে, এদের পুত্রবধূরা আছে, এদের নিয়ে যে আসলে বসবাস করবে এরকমের বসবাসের উপযোগী ঘরও এখানে হয় নাই। পুরো প্রকল্পের নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতের খোঁচাতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। কাজের মান যাই হোক, দ্রুত ঘর হস্তান্তর চান ক্ষতিগ্রস্তরা। ড্রেনিং এর কাজকর্ম খারাপ হয়েছে, রোডঘাট খারাপ হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম বাজার হয়েছে, কিন্তু 2 মাসে 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু ঘর এখন পর্যন্ত দেয় নাই, ঘর রেডি করে না। ২০১৮ সালের ১ জানুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ছিল ২০২৩-এর ৩০ জুন, পরে মেয়াদ বৃদ্ধি করে ২০২৪-এর জুন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, আবাসন প্রকল্প নির্মাণের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তারা সময় বৃদ্ধির আবেদন করেছে, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়নি। ডিসেম্বরের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারে নাই, এটার কারণে তারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছে। সেটাও এখন আমাদের কর্তৃপক্ষ এখনো সেটা অনুমোদন এখনো দিতে পারে না, এটা প্রক্রিয়াধীন আছে। আর কাজ নিম্নমানের হয়নি বলেও দাবি করেন প্রকল্পের এই নির্বাহী প্রকৌশলী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চাষের মাটি পরীক্ষা করে নেয়ার ব্যতিক্রমে উদ্যোগ নেওয়া হয়েছে যশোরে। একজনকে অনুসরণ করে এখন সবাই মাটি পরীক্ষা করে আবাদ করছেন, ফলও পাচ্ছেন আশানুরূপ। কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের সবজির যেমন রয়েছে ঐতিহ্য, তেমনি ফুলের রাজধানী হিসেবে পরিচিত। উর্বর মাটির জেলায় কৃষক সহজেই তার লক্ষ্য পূরণ করে চলেছে। এ অবস্থায় আরও পরিকল্পিত চাষাবাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন শ্যামল বিশ্বাস, যা অনুসরণীয় হয়ে উঠেছে। মাটির স্বাস্থ্য সম্পর্কে অবহিত হয়ে আবাদ করেন তিনি, পাচ্ছেন সুফলও। জমি মাটি যখন পরীক্ষা নিরীক্ষা কিছুই করতাম না, তখন দেখা যাচ্ছে যে 10টার ঘাটতি দিচ্ছে ইউরিয়া, এটা ইহিতে বিয়ে পরিত হইতো। এখন আমরা এটা পরীক্ষা করে শিওরে দেখা যাচ্ছে 10টা জায়গায় 10টা দিই, 10টার ঘাটতি হলে। এইটা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ফলন পাচ্ছি, প্লাস খরচ কমছে। শ্যামল বিশ্বাসের সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের অন্য চাষিরাও। বলছেন, এ পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হচ্ছে, সেই সাথে চাষাবাদের খরচও কমে যাচ্ছে। শ্যামলের দ্বারাই পরীক্ষা করি, এইভাবে আমরা জিনিস নিয়ে আসে বইতে দিয়ে আমরা উপকার পাই। কি লেখা থাকে যা ওইভাবে আমরা ওই ফসলে দিয়া ধরি। আমাকে আগে হচ্ছে সার দিতাম মেলা করে, এখন অল্প সারে আমার কাজ হয়ে যাচ্ছে। অতিরিক্ত সার প্রয়োগে মাটির উর্বরতা কমে আসছে, তাই মাটি পরীক্ষা করে সার প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা একটা টেকসই এবং পরীক্ষিত লাভজনক প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি ফসল উৎপাদনও 10 থেকে 20% বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছে ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৬ দফা দাবিতে দেশজুড়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকামুখী লং মার্চের ঘোষণা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নের সুপারিশ বিএনপির, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক।
বর্ষা এলেই জলাবদ্ধতায় চট্টগ্রামের বাকলিয়ার মানুষ, খাল খননের উদ্যোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।